ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বেন, আসছে নতুন সরকার। আমরা গত কদিন ধরেই দেখলাম যে নানা ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তিনটি খবর মূলত চাউর হয়েছে। প্রথম খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারে থাকা 3 ছাত্র উপদেষ্টা সহ গণ অভ্যুত্থান সংগঠনকারী ছাত্র নেতারা পালিয়ে গেছেন। দ্বিতীয় খবরটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, শিগগিরই সেনা সমর্থিত নতুন সরকার আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি 8ই আগস্ট শপথ নেবার পর সাধারণ মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং প্রত্যাশা ছিল সেটা কমে গেছে নিঃসন্দেহে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার এই 6 মাসে কতটা জনচাহিদা বা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে, বিভিন্ন পক্ষের তথ্যসূত্র যদি আমি সামনে রাখি বা জরিপগুলোকে যদি দেখি, তাহলে দেখবো যে 100 ভাগের মধ্যে 50 ভাগ হয়তো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এই অন্তর্বর্তী সরকার, আর 50 ভাগ ক্ষেত্রে তারা পূরণ করতে পারেনি। কারণ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর মানুষ প্রত্যাশা করেছিল যে এই প্রশাসন, সমাজ এবং প্রত্যেকটি জায়গা থেকে দুর্নীতির মূল উৎপাটিত হবে, প্রত্যেকটা জায়গায় সুশাসন আসবে, প্রত্যেকেই একটা দারুণ স্বস্তির মধ্যে থাকবে। সেটা হয়নি। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এই সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন না করেই বিদায় নিচ্ছে। আপনারা জানেন, দুদিন আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে অবস্থান করে কেউ রাজনৈতিক দল গঠন করে, তাহলে এই অন্তর্বর্তী সরকার তার গ্রহণযোগ্যতা হারাবে। সুতরাং তখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজন হবে। কেন এই কথাটি বললেন? ছাত্ররা ইতিমধ্যে দল গঠনের ঘোষণা দিয়েছে। সর্বশেষ আপডেট হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ছাত্রদের দল প্রকাশ্যে আসবে। ইতিমধ্যে আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এর বাইরে আরেকটি অভিভাবক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। এইভাবে দুটো সংগঠন কাজ করছে নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্য। এখন যেহেতু অন্তর্বর্তী সরকারের 3 ছাত্র প্রতিনিধি রয়েছে, সুতরাং বিএনপি আশঙ্কা করছে যে তারা যদি থেকে যান নির্বাচনের সময়ে, তাহলে ছাত্রদের পক্ষের রাজনৈতিক দলকে বিজয়ী করতে একটা প্রভাব বিস্তার করতে পারেন। এর জবাব কিন্তু 2 উপদেষ্টাই দিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন এবং রেজওয়ানা হাসান বলেছেন। তারা বলেছেন, যদি ছাত্রদের দলে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ অথবা মাহফুজ আলম অংশগ্রহণ করতে চায়, মানে তারা সেই দলে যোগ দেয় অথবা নির্বাচনে অংশগ্রহণ করে অথবা সেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়, তাহলে অবশ্যই ক্ষমতা ছেড়ে দিবেন। স্ব দপ্তর ছেড়ে দিয়ে তারা সাধারণ মানুষের কাতারে এসে রাজনীতি করবেন। কিন্তু ছাত্রদের সংগঠনের সঙ্গে তারা যদি যুক্ত না থাকেন, তাহলে তো এই অন্তর্বর্তী সরকারে থাকতে বা নির্বাচনের সময়কালে দায়িত্ব পালন করতে কোনো ধরনের অসুবিধা নেই। তবুও বিএনপির এই দাবির পরিপ্রেক্ষিতে আবার পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেককে এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের কমিশনার বৃন্দ সহ আরো বেশ কিছু জায়গায় বিএনপি তাদের লোকদেরকে বসিয়েছে এই সরকারের কাছে তদবির করে। এটাও কিন্তু একটা ভয়াবহ অভিযোগ। মানে বিএনপির যে অভিযোগ, এটাও খুবই চাঞ্চল্যকর। আবার নাহিদ ইসলাম যে অভিযোগ করলো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রশ্ন উঠেছে যে এই সরকারটি কি নিরপেক্ষ শেষ পর্যন্ত আচরণের মধ্যে থাকবে কি না। এখন এই পরিপ্রেক্ষিতে এই ধরনের গুজব ছড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। দর্শক, এখন দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সারা বিশ্বে যেভাবে গ্রহণযোগ্য, এই ধরনের গ্রহণযোগ্য নেতা যেমন বিগত সময়ে আসেনি, ভবিষ্যতেও আসবে কিনা আমরা সেটাও নিয়ে সন্দেহের মধ্যে আছি। কিন্তু বিষয় হচ্ছে যে তিনি রাষ্ট্র শাসক হিসেবে, সরকার প্রধান হিসেবে কতটা সফল হয়েছেন। তিনি হয়তো ব্যক্তিগতভাবে সারা বিশ্বে তার নানা কর্মপন্থা বা কর্মগুণে ইমেজ তৈরি করতে পেরেছেন, কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি সেই ইমেজকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেননি বলে বিশ্লেষকরা বলছেন। বিশেষ করে এই সরকার কি বিপ্লবের পক্ষের সরকার বা গণ অভ্যুত্থানের চেতনার পক্ষের, নাকি আওয়ামী লীগের লিগেসিকেই ধারণ করছে? এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। অনেক বিশ্লেষক বলছেন যে এই সরকারটি মূলত আওয়ামী লীগের যে ছকে গড়া সরকার, সেই ছকে গড়া প্রশাসনের মধ্যেই দাঁড়িয়ে আছে।
শুধুমাত্র কেবলমাত্র কিছু সংখ্যক জায়গা থেকে হয়তো আওয়ামীপন্থী প্রশাসনিক কর্মকর্তা বা ব্যুরোক্রেটদের সরিয়ে দিয়ে এই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলের পক্ষের মানুষদেরকে বসানো হয়েছে। এখন এই গুজবগুলো রটলো কি জন্যে? প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য আমাদের কাছে কি আছে? নির্বাচন নিয়ে নানা পক্ষ যখন আলাপ আলোচনা করছে বা জোট তৈরির একটা প্রচেষ্টা চলছে, তখন সর্বশেষ একটা খবর বলে দিচ্ছি, আগামী মার্চে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। মানে নির্বাচনটি কবে হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। আমি 3টি তথ্যসূত্র ইউজ করছি। এই 3টি তথ্যসূত্রে আমাকে জানিয়েছে যে মার্চ মাসের মধ্যেই, মার্চ মাসটি রমজান মাস থাকবে, এই মাসেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। আর নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আপনারা জানেন ডিসেম্বরে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, পরে 1 মাস এগিয়ে আনা হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করছে। এখন নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী 45 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তার মানে হচ্ছে যে আপনার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বা শেষ দিকে নির্বাচনটি আয়োজন করতে হবে। বেশি দিন হাতে আমাদের সময় নেই। আমরা এর আগে বিভিন্ন সময়ে দেখেছি যে রাজনৈতিক দলগুলো মাঠ গোছানোর জন্য 6 মাস আগে থেকেই কিন্তু প্রক্রিয়া শুরু করে। এবার সেটা আমরা দেখছি না। কেন দেখছি না জানেন? এই গণ অভ্যুত্থানের পর 2-1টি দল এমন অবস্থায় উপনীত হয়েছে যে তাদের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এখন রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়, তাহলে সেইখানে নেতৃত্বের সংকট, অন্তর্কোন্দল এবং ভয়াবহ দ্বন্দ্ব সংঘাত শুরু হবে। ফলে তারা বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করছে আর কর্মী সমর্থকদের ধরে রাখার চেষ্টা করছে। নইলে এখন জানুয়ারি মাস, মানে জানুয়ারি চলেই যাচ্ছে, তার মানে আর 7-8 মাস পাবে রাজনৈতিক দলগুলো। এই সময়ের মধ্যে তাদের মাঝ গোছানো, জোট করা বা অন্যান্য সমীকরণ মেলানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা আবারও এবার দেখছি স্পষ্টভাবেই যে বিএনপির সঙ্গে জামাতের একটি দূরত্ব তৈরি হয়েছে। বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের গ্রুপটির একটা ভয়াবহ দূরত্ব তৈরি হয়েছে। এখন গণ অভ্যুত্থানের চেতনায় যদি এই রাষ্ট্রটিকে রাখতে হয়, তাহলে অবশ্যই এই দূরত্বগুলো মিটিয়ে ফেলা উচিত, এমনটি সব পক্ষই মনে করছে। এই দূরত্ব যতই তৈরি হবে, ততই কিন্তু শত্রুপক্ষ সুযোগ পাবে এবং এই ছিদ্রের ভিতর দিয়ে তারা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইবে। ইতিমধ্যে তারা সেই সব পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বেশ কিছু জায়গায় তাদের লোক বসানো বা তাদের পরিকল্পনা বাস্তবায়ন তারা করেছেন। যেমন বাংলা একাডেমি পুরস্কার ঘোষিত হয়েছে। সবাই প্রত্যাশা করেছিল যারা গণ অভ্যুত্থানের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেই সব কবি লেখকদের মধ্য থেকেই হয়তো পুরস্কার পাবেন। এটা স্বাভাবিক, কারণ গণ অভ্যুত্থানের চেতনার পক্ষের মানুষ যদি মূল্যায়িত না হন এখন, তাহলে আর কখন হবে? কিন্তু দেখা গেল যে সেখানে সম্পূর্ণ বিপরীত চিন্তা চেতনার মানুষদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে বা ঘোষণা করা হয়েছে। যে তালিকা, সেখানে স্পষ্টভাবেই স্বৈরাচারকে পৃষ্ঠপোষকতাকারীদের নাম রয়েছে। এখন এইরকম প্রেক্ষাপটে এইরকম ব্যক্তিবর্গ কিভাবে সম্মানিত হচ্ছেন, মূল্যায়িত হচ্ছেন, এটা অবাক ব্যাপার। কিন্তু এটাই সত্য যে আগের যে প্রশাসনিক কাঠামো ছিল, সেই কাঠামোর সবটুকুই রয়েছে। কাঠামোকে ভেঙে দেবার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কেবলমাত্র 2-1টি জায়গায় বিপ্লবের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের সামান্য কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে বসানো হয়েছে। সুতরাং এখানেই মূল বিপত্তি। আর এই বিপত্তিকে দূর করবার জন্য যে অটুট শক্ত ঐক্যমত্য প্রয়োজন ছিল, সেটাও তৈরি হয়নি। বিপ্লবের 6 মাসের মধ্যেই আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো হানাহানি, বিদ্বেষ, কথার বাক্যবাণে একে অপরে আলাদা হয়ে গেছে। সুতরাং অশনি সংকট তো বটেই। এখন ডিসেম্বর নাগাদ একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দিতে পারে, তাহলে সেটাই হচ্ছে বড় সফলতা। আর তিনি বিএনপির দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, তারা সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে উপদেষ্টা না হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টাও করেছিলেন। ফেসবুক স্ট্যাটাসে হান্নান মাসুদ আরও লেখেন, সেদিন পল্টনে উপস্থিত মানুষের অনেকেই তো জুলাইয়ে শহীদ হয়েছেন। বিএনপি ছাত্রদল নিজেই তাদের দলীয় শহীদদের লিস্ট প্রকাশ করে। সেই লিস্ট যে কি পরিমাণ ত্রুটিযুক্ত, মিথ্যায় ভরপুর তা স্পষ্ট।
এখন বিএনপি নেতাদের কাছে প্রশ্ন হলো, আপনাদের দলের নেতাকর্মীরা আপনাদের নেতাদের ডাকা সমাবেশে টিয়ার শেল খেয়ে পালিয়ে যায়, কিন্তু আসিফ মাহমুদের ডাকা কমপ্লিট শাটডাউন কিংবা নাহিদ ইসলামের ডাকা এক দফার বাস্তবায়নে কেন বুকে লাইভ বুলেট খাওয়ার জন্য বুক পেতে দিচ্ছিল? এর কারণ লিডারশিপ। আপনার দলের নেতাকর্মীরা জানে আপনারা আপোষকামী। আওয়ামী লীগের সাথে লিয়াজো করে নিজেদের ব্যবসা বাণিজ্য চালিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের সাথে নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করে শেল্টার নিশ্চিত করেছেন। তৃণমূলের কর্মীরা যখন জেলে পচে মরেছে, বছরের পর বছর মায়ের মুখ দেখতে পারেনি ছেলেটা, কারণ ছাত্রদল করা ছেলেটার গ্রামে প্রবেশ নিষিদ্ধ। মায়ের জানাজায় শরিক হতে হয়েছিল হাত পায়ে ডান্ডা বেরি পড়ে, আবার কেউ সেই সুযোগটাও পায়নি। কিন্তু আপনারা ঠিকই দিনগুলো গুলশান বনানী বাড়িধারার অভিজাত বিল্ডিং এ কাটিয়ে দিয়েছেন। আর এই জন্যই তৃণমূল, বিএনপি বা ছাত্র দলের ছেলেটা আপনাদের সাথে নিজেদের লড়াইকে রিলেট করতে পারে না। সেদিন পল্টনে যখন টিয়ার শেল মারা শুরু হয়, তখন আপনারা সবার আগে পালিয়ে যান। প্রতিরোধ করার জন্য মাইকে একটা কমান্ড দেওয়ার সাহস আপনাদের নাই। আমার ছাত্র দলের ভাই বন্ধুরা বড় আফসোস করে বলে, সেদিন যদি মাইক থেকে আমাদেরকে প্রতিরোধ গড়ে তোলার কমান্ড দিত, আমরা সেদিনই গণ অভ্যুত্থানের মতো কিছু ঘটাইয়া ফেলতে পারতাম। নিজ দলের নেতাকর্মীরা হামলার শিকার হওয়ার পর পরবর্তী দিনে কি কর্মসূচি দিবেন সেইটাতেও আপনারা ক্লুলেস থাকেন, মাইকের সামনে আমতা আমতা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের বাংলাদেশ সফরে আসার খবরটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড আইডিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলছে, আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে তা সত্য নয়। এর আগে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে আসিম মালিকের ঢাকা সফরের খবর প্রচার করা হয়। কথিত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসিম মালিকের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়ের একটি নেটওয়ার্ক তৈরি করা। তবে নয়াদিল্লি অভিযোগ করেছে, এই সফরের ফলে বাংলাদেশ ভারত সীমান্তে নাশকতামূলক কর্মকাণ্ড বাড়তে পারে, যা ভারতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। আরো বলা হয়, জেনারেল মালিক গত মঙ্গলবার দুবাই হয়ে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে শীতল হলেও সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উভয় দেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এই সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে। জামায়াত ইসলামী ও চরমনাই পীরের ঐক্য নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদীর সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না, বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে। মেরুকরণ যাই হোক, জনগণ এটিকে অনুমোদন করবে। তারা যেভাবে অনুমোদন করবে সেটাই হবে গণতান্ত্রিক। শামসুজ্জামান দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে, জাতীয়তাবাদের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায়। একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিল মারা, যারা ৭১-এ পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল, আর একটি রাজনৈতিক দল যারা গত ১৬ বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণই করেনি, মার খেয়ে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি। বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা আরো বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা দেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আগের চেয়ে বেটার আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। আমি আগে বলেছি, বয়স একটা বিষয়, কারণ ওনার লিভার ডিজিজ। কারাগারে দীর্ঘ সময় আটকে রাখার ফলে জটিলতা তৈরি হয়েছে। চিকিৎসকের বক্তব্য অনুযায়ী যদি ওই সময় নিয়ে আসা যেত তাহলে উনি অনেকটা সুস্থ হয়ে যেতেন। চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত থাকবে।